প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি, রাজশাহী কলেজ। আমি আজকে বরাবরের মতো তোমাদের সামনে আজকে উচ্চ মাধ্যমিকের একাদশ মানবিক শাখার অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার থার্ড লেকচার। এই লেকচারে আমার প্রথম অধ্যায়ের আজকে থার্ড লেকচার হচ্ছে। আমি তোমাদের গত ক্লাসে যে বিষয়টা দেখিয়েছিলাম সে বিষয়টার উপরে আমি তোমাদের কিছুক্ষণ এখন তোমাদের কথা বলবো, তারপর আমি আজকের পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো যে আমি গত ক্লাসে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমি তোমাদের ধারণা দিয়েছিলাম। উৎপাদন সম্ভাবনা রেখা কীভাবে অঙ্কন করা যায় এবং উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা আমরা কি বুঝতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনীতিতে যে প্রয়োগগুলো আছে এই বিষয়গুলো আমি দেখেছিলাম। সেখানে কি দেখানো হয়েছিল যে উৎপাদন সম্ভাবনা রেখার কয়েকটা বিন্দু ছিল। উৎপাদন সম্ভাবনা রেখা কি ছিল যে খেয়াল করো যে এই দিকে যদি আমি ক্যাপিটাল, এইদিকে আমি লেবার নিলাম এখন, বা যদি আমি এখানে এক্স দ্রব্য ধরি, এখানে ওয়াই দ্রব্য, এখানে আমি এক্স দ্রব্য, আমরা উৎপাদন সম্ভাবনা সে রেখা আমরা গত ক্লাসে অঙ্কন করেছিলাম। এখানে আমরা পেয়েছিলাম যদি আমরা এইরকম একটা যে ধরো পিপি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এর উপরে আমরা কতগুলো বিন্দু নিয়েছিলাম। এই রেখাটাকে আমরা কি বলেছিলাম? প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে বিষয়টা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে গত ক্লাসে যে উৎপাদন সম্ভাবনা রেখার উপর আমি ক্লাস নিয়েছিলাম তার উপরে আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি। এইটা দেখানোর পরে আমি আমার আজকের নির্ধারিত ক্লাসে বা নির্ধারিত পাঠদানে ফিরে আসবো, শিক্ষণ ফলের সাথে সম্পর্কিত হয়। তো উৎপাদন সম্ভাবনা রেখা আমি কি বলেছিলাম যে বিদ্যমান প্রযুক্তি এবং বিদ্যমান সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ নিয়ে একটা রেখা আমরা পেয়ে থাকি। এইটাই আমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে রাখে এরপরে আমি কতগুলো বিন্দু ধরি, এম আই জেড, কতগুলো বিন্দু আছে। এই বিন্দুগুলো হচ্ছে আমাদের পূর্ণ নিয়োগ স্তর নির্দেশ করে, অর্থাৎ আমার যে সম্পদ আছে এবং যে প্রযুক্তি আছে এই সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার করে আমি এই বরাবর যখন উৎপাদন করে থাকি তাহলে তখন হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদনটা আমাদের নির্দেশ করে থাকে। এটা যদি আমি ওয়াই দ্রব্য ধরে থাকি, এটা যদি এক্স দ্রব্য ধরে থাকি, তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যদি আমি শুধু এক্স দ্রব্য উৎপাদন করতাম তাহলে ও পি1 পর্যন্ত এক্স দ্রব্য উৎপাদন পেতাম। আমি এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ এইটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাটার উপরে আমাদের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে থাকে। যদি আমি আমার যে সম্পদ আছে এবং যে প্রযুক্তি আছে এইটা যদি ব্যবহার করে আমি উৎপাদন কার্যক্রম পরিচালিত করে থাকি, যদি শুধু এক্স দ্রব্য উৎপাদন করে থাকি তাহলে ও পি1 পরিমাণ এক্স দ্রব্য পেয়ে থাকবো। আর যদি শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করে থাকি তাহলে ও পি পরিমাণ ওয়াই দ্রব্য পেয়ে থাকবো। এখন যেহেতু আমাদের সীমাবদ্ধ সম্পদ এবং অভাব অসীম, আমাদেরকে চিন্তা করতে হবে যে বিভিন্ন রকমের দ্রব্য উৎপাদন করতে হয়। এখন যদি আমি মনে করি যে এইখানে ওয়াই দ্রব্যের উৎপাদন আমি কিছুটা কমাই দিব, এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন যদি আমি ওয়াই1 করি, এক্স দ্রব্য আমি পাবো x1 পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে যদি এখন আমি মনে করি যে আমার এক্স দ্রব্যের প্রয়োজন বেশি আছে তাহলে আমি এক্স দ্রব্য উৎপাদনটা বাড়াবো। যদি আমি এক্স দ্রব্য উৎপাদন বাড়াই তাহলে আমাকে অবশ্যই ওয়াই দ্রব্য উৎপাদন কমাতে হবে, কারণ আমার সম্পদ এবং প্রযুক্তি স্থির অর্থাৎ সীমাবদ্ধ। এই সম্পদ দ্বারা যদি আমি এক্স দ্রব্যের উৎপাদন করেছিলাম ও x1 পরিমাণ, ওয়াই দ্রব্য ও ওয়াই1 পরিমাণ করেছিলাম, এখন যদি x1 দ্রব্যের উৎপাদন বাড়াই তাহলে অবশ্যই আমাদের ওয়াই দ্রব্য উৎপাদন ক্ষমতা কমে আসবে। x1 দ্রব্যের উৎপাদন যদি আমি x2 করতে চাই তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হবে y2, অর্থাৎ y1 এবং y2 পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে আমাকে x1 এবং x2 দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য। এরপর যদি মনে হয় আমাদের এক্স দ্রব্যের উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের যদি আমি এক্স দ্রব্যের উৎপাদন বাড়িয়ে x3 করি তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন কমে হবে y3, অর্থাৎ এইখানে যে সম্পদ আছে এই সম্পদের সাপেক্ষে দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ নিয়ে
যে বিন্দুগুলো আমরা পাই সেই বিন্দু, এই বরাবর রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে থাকে। এখন যদি আমি এর তিনটা কন্ডিশন আছে, একটা হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখার আগের কোন বিন্দু যদি আমরা বিবেচনা করে থাকি, তাহলে কি অবস্থা হবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো। যদি এর আগে কোনো আমরা অবস্থান চিন্তা করে থাকি, তাহলে যদি আমি এখানে আমাদের এক্স দ্রব্য, লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য, যদি এ বি একটা উৎপাদন সম্ভাবনা রেখা হয়, তাহলে আমরা বলেছিলাম এই বিন্দুগুলার অর্থাৎ এই রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদনের দক্ষতা প্রকাশ করে। এখন আমি যদি মনে করি যে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে পিপিয়ন, আগের নামটাই আমি তোমাদের দিচ্ছি সুবিধার জন্য, যদি এ বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে দেখো খেয়াল করো, ওয়াই দ্রব্যের এতটুকু উৎপাদন হবে আর এক্স দ্রব্যের উৎপাদন হবে এইখানে। তাহলে আমার যে প্রযুক্তি আছে এবং আমার যে সম্পদ আছে, এই সম্পদ এবং এই প্রযুক্তি ব্যবহার করে আমি এক্স এবং ওয়াই দ্রব্যের কতটুকু উৎপাদন করতে পারছি, এই রেখা বরাবর করতে পারছি। তাহলে আমার সম্পদ এবং প্রযুক্তির পূর্ণ ব্যবহার করে আমি এই পরিমাণ উৎপাদন করতে পারছি। কিন্তু যদি এইখানে উৎপাদনের কথা বলা হয়, তাহলে এখানে কি উৎপাদনকারী উৎপাদন করবে? এখানে উৎপাদনকারী উৎপাদন করবে না, কারণ এখানে অদক্ষ উৎপাদন ব্যবস্থা মনে হবে। ও এখানে আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, কারণ পূর্ণ ব্যবহার করে আমি এই বিন্দুতে পৌঁছানোর সক্ষমতা আমার আছে। যদি আমার এইখানে উৎপাদনের সক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আমি এই সক্ষমতার নিম্নে বা সক্ষমতার থেকে কম উৎপাদন করাটাই অর্থনীতিতে একটা অদক্ষ উৎপাদন ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়। তাহলে এর আগেই কোনো জায়গাতেই উৎপাদনকারী উৎপাদনে স্থির থাকবে না বা থেমে থাকবে না, সে উৎপাদন বাড়াতে থাকবে, বাড়িয়ে এই রেখা বরাবর সে যাবে। সে এর উপরে অন্য জায়গায় যেতে চাইবে। যদি মনে করি এন একটা বিন্দু হয়, তাহলে এইখানে উৎপাদন করতে সব সময়তেই, অর্থাৎ এই রেখার উপরে যে কোনো অবস্থান আমি ইন্ডিকেট করার জন্য এন বিন্দু আমি ধরে নিলাম। যদি এন বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে চাইবে, কিন্তু এন বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কারণ হচ্ছে যে পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি দেওয়া আছে, এই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি দ্বারা পিপিয়ন রেখার বাইরের কোনো অঞ্চলে উৎপাদন করা সম্ভব নয়। কারণ আমরা আগেই বলেছি যে আমাদের সম্পদ সীমাবদ্ধ এবং প্রযুক্তিও যে কাজে লাগাবো আমরা, এই প্রযুক্তি দিয়ে আমি এই সম্পদের পূর্ণ ব্যবহার করে সর্বোচ্চ আমি এই রেখা বরাবর উৎপাদন করতে পারবো। তাহলে এই রেখার বাইরে এখানে উৎপাদন করা সম্ভব নয়। এইটাকে বলা হচ্ছে অর্জন যোগ্য অঞ্চল। কি বলা হলো প্রিয় শিক্ষার্থী? এন বিন্দুকে, এনটাকে বলা হচ্ছে অর্জন যোগ্য বিন্দু। অর্থাৎ নট অনলি এন বিন্দু, এই রেখার বাইরে যে কোনো অবস্থানই হচ্ছে অর্জন যোগ্য। অর্থাৎ এই অঞ্চলের পরের অঞ্চলটাকে বলা হচ্ছে অর্জন যোগ্য। আর এই রেখা বরাবর বলা হচ্ছে এটা হচ্ছে পূর্ণ দক্ষ উৎপাদন স্তর। এইখানে প্রযুক্তি এবং সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। এর আগে যে কোনো জায়গায়, অর্থাৎ এই অবস্থানের মধ্যে উৎপাদন করতে, সে যে কোনো জায়গায় উৎপাদন করতে পারবে, কিন্তু এখানে উৎপাদন সে সীমাবদ্ধ থাকবে না। কেননা এইখানে তার উৎপাদন যদি স্থির থেকে যায়, তাহলে তার সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না। এইভাবে আমরা এই রেখা বরাবর উৎপাদন করে থাকি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা কি পেলাম? যে প্রদত্ত সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে দুইটা দ্রব্যের উৎপাদনের একটা সংমিশ্রণ সূচক বিন্দুটাই হচ্ছে বিন্দুর বা এই বিন্দুগুলোর যোগফলের যে রেখাটা, সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এইটা আমরা সূচির সাহায্যে গতদিন ক্লাসে পূর্ণ আমরা আলোচনা করেছিলাম। এইখান থেকে প্রিয় শিক্ষার্থী,
গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়ে থাকবে এবং সিকিউ হয়ে থাকবে। সিকিউ গুরুত্বপূর্ণ, সিকিউ এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এবং উৎপাদন সম্ভাবনা রেখার এই বিন্দুতে উৎপাদন করলে কি হবে, এইখানে উৎপাদন করলে কি হবে, বা তোমাকে সূচি দ্বারা তোমাকে বলে দিবে যে এক্স দ্রব্যের এত একক এবং ওয়াই দ্রব্যের এত একক উৎপাদন করা সম্ভব কিনা। এই বিষয়গুলা অনেক ঘুরিয়ে এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমি তোমাদের গত ক্লাসে ডিটেল আলোচনা করেছিলাম, আজকে আমি তার সারমর্মটা আলোচনা করলাম। তো আমি এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আমি আলোচনা শেষ করলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ উত্তর দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের স্লাইডে আমরা ফিরে আসবো, আজকের ক্লাসে আমরা ফিরে আসবো। স্লাইডের এটা কই, সরি প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসের আমরা যেটা আজকে আলোচনা করলাম, গত ক্লাসে কি হয়েছিল এটা আমি আজকে তোমাদের কিছুটা আলোচনা করলাম। আজকে আমি তোমাদের লেকচার 3 তে তোমাদের আলোচনা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, মৌলিক নির্বাচন জনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধান। আজকের আমাদের আলোচনার টপিকস কি প্রিয় শিক্ষার্থী? আজকে আমাদের আলোচনা হচ্ছে যে বেসিক ইকোনমিক প্রবলেম, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাটার কারণটা কি এবং এর সমাধানটা কি। তো আমাদের প্রথমেই জানতে হবে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আমরা কি বুঝো, বেসিক ইকোনমিক প্রবলেমটা কি, আমাকে সেটা আগে জানতে হবে। আমাদের বেসিক ইকোনমিক প্রবলেম হচ্ছে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই প্রধান অর্থনৈতিক সমস্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কি বললাম যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস। খেয়াল করো, আমি প্রতি ক্লাসেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সীমাহীন অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস। দুষ্প্রাপ্য বলতে এখানে বোঝানো হচ্ছে সম্পদের সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে, অর্থাৎ সম্পদ অসীম নয়। আমাদের অর্থনৈতিক সমস্যার মূল কারণ হচ্ছে, বেসিক যে ইকোনমিক প্রবলেমের মূল কারণ হচ্ছে যে আমাদের অসীম অভাব, এবং এই অসীম অভাব পূরণের জন্য যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস থেকে আমাদের অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়ে থাকে। তাহলে অর্থনৈতিক সমস্যার উদ্ভব কোথায় থেকে হয়ে আসছে? যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্য এবং দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস থেকে অর্থনৈতিক সমস্যা আমরা হয়ে থাকে। এখন আমরা যদি বলি অর্থনীতি আমাদের উৎপাদন, আমাদের যে অর্থনীতি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বা আমাদের যে দৈনন্দিন অ্যাক্টিভিটি অর্থনৈতিক কর্মকাণ্ড, এই অর্থনৈতিক কর্মকাণ্ডতে উৎপাদন, কল্যাণ, ভোগ সংক্রান্ত মানবীয় কর্মপ্রচেষ্টা প্রয়োজনের দিক লক্ষ্য রেখে পরিচালিত হয়। অর্থাৎ আমরা কি দেখলাম যে অর্থনীতিতে উৎপাদন, বন্টন, ভোগ সংক্রান্ত মানবীয় কর্মপ্রচেষ্টা প্রয়োজনের দিক লক্ষ্য রেখে পরিচালিত হয়। তাহলে এই বিষয়গুলো আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু অপ্রয়োজনীয় কোনো বিষয় নয়, এটা হচ্ছে মানুষের জীবনের দৈনন্দিন কার্যক্রমে পরিচালিত হয়ে থাকে। আমি তোমাদের বলছি, মার্শালের সংজ্ঞাটা খেয়াল করো, অর্থনীতি হচ্ছে মানুষের দৈনন্দিন কার্যাবলী নিয়ে আলোচিত করা হয় যে শাস্ত্রে, সেটাই হচ্ছে অর্থনীতি। তাহলে আমাদের দৈনন্দিন কার্যাবলীর সাথে সম্পর্কিত বিষয়গুলাই হচ্ছে অর্থনীতি আলোচ্য বিষয়। আমরা যারা অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে, আমরা তখন এই জিনিসগুলো ইন্ডিকেট করতে পারি। এরপর তাহলে আমরা ফিরে আসি প্রিয় শিক্ষার্থী, বেসিক ইকোনমিক প্রবলেম আমরা কি বললাম? যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। এই মৌলিক সমস্যাটা আমাদের কেন উদ্ভব হয়ে থাকে, উদ্ভবের কারণটা কি? আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি দেখলাম? যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি দেখলাম? যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এখন এই বেসিক ইকোনমিক প্রবলেমটা কেন হয়? বেসিক ইকোনমিক প্রবলেমটা কেন হয়? সেটা হচ্ছে যে অর্থনীতিতে উৎপাদন, বন্টন, ভোগ এই সংক্রান্ত যে মানবীয় কর্মপ্রচেষ্টা, এগুলা প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পরিচালিত হয়। আর এই প্রয়োগ থেকে সৃষ্টি সমস্যাগুলাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কেন হয়, কোনগুলো মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই কথাতে মধ্যে নিহিত আছে। আমি আবার 3টা টপিক তোমাকে বলছি যে বেসিক ইকোনমিক প্রবলেম কি, বেসিক ইকোনমিক প্রবলেম
কেন হয়, বেসিক ইকোনমিক প্রবলেমগুলা কি কি। তাহলে 3টে লাইনে দেখো আমরা বুঝবো যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস থেকেই নিয়োগ বিন্যাসটাই হচ্ছে বেসিক ইকোনমিক প্রবলেম। এই বেসিক ইকোনমিক প্রবলেমটা কেন হয়? অর্থনীতিতে উৎপাদন, বন্টন এবং ভোগ এই সংক্রান্ত মানবীয় কর্মপ্রচেষ্টা পরিচালিত হয় প্রয়োজনের স্বার্থেই হয়ে থাকে, আর এই প্রয়োগ থেকে উৎপত্তি হয় মৌলিক অর্থনৈতিক সমস্যার। এই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো এখন আমরা দেখব কয় ধরনের হয়ে থাকে। মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আমরা কয় ধরনের আমরা দেখব। নাম্বার 1 হচ্ছে কি উৎপাদন করা হবে। আমরা যদি প্রত্যেকটা সমাজেই P.S. স্যামুয়েলসন, তোমরা এই নামটা আগেও শুনেছো, কোথায় শুনেছিলে নামটা? যে আমি প্রথম ক্লাসে তোমাদের যে অর্থনীতির সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই অর্থনীতির সংজ্ঞাতে সর্বশেষ সংজ্ঞা যা আলোচনা করেছিলাম তিনি ছিলেন পল এস স্যামুয়েলসন। উনি বলছেন যে উনার মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজেই 3টে বেসিক ইকোনমিক প্রবলেম থেকে থাকে। হাউ, হোয়াট, হাউ এবং ফর। অর্থাৎ কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। নাম্বার 1 কি প্রিয় শিক্ষার্থী? কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রোডাক্ট বা হোয়াট টু প্রডিউস, যে কি উৎপাদন করা হবে। দ্বিতীয় হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমটা কি পেলাম? কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস। 2 নম্বর হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। নাম্বার 3 হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রডিউস। অর্থাৎ কি উৎপাদন করা হবে, কার জন্য করা হবে, কি উপায়ে করা হবে। এই 3টে আমাদের বেসিক ইকোনমিক প্রবলেম। এই 3টা ছাড়াও যেহেতু সম্পদ সীমিত, তাই এই সীমিত সম্পদের সুদক্ষ বা দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। এর জন্য আমরা আরেকটা প্রবলেমের কথা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হয় কিনা। তাহলে আমরা কি পেলাম? যে প্রিয় শিক্ষার্থী, মৌলিক অর্থনীতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা কাকে বলে এবং এই সমস্যাগুলোর ধরনগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর এগুলোর সমাধানের যে বিষয়গুলো আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 3টে মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা এখন আলোচনা করব। 3টে মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা কি পেলাম? কি উৎপাদন করা যাবে, কি উৎপাদন করব বা কি পরিমাণে উৎপাদন করব, এবং কি উপায়ে সে উৎপাদনটা করব। কি উৎপাদন আমি করব, কি উপায়ে উৎপাদনটা করব এবং কার জন্য করব। তাহলে আমি কি করলাম? কি উৎপাদন করব। তা আমি প্রথমে কি করব? বেসিক ইকোনমিক প্রবলেম, কি উৎপাদন করা হবে। সেকেন্ডটা কি হচ্ছে? এটা আমি কি উপায়ে উৎপাদনটা করব। থার্ড হচ্ছে আমি কার জন্য উৎপাদনটা করব। এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণটা একটা বেসিক ইকোনমিক প্রবলেম। এবং চতুর্থ যেটা আমরা দেখবো এখন, যে আমাদের যেহেতু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে বা সম্পদ হচ্ছে স্বল্প, এই স্বল্প সম্পদটার দক্ষ ব্যবহার নিশ্চিত না করলে আমরা এখন এই অর্থনৈতিক সমস্যা থেকে উত্তরণ হতে পারবো না। কাজেই এই সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কিনা, এইটা হচ্ছে একটা বেসিক ইকোনমিক প্রবলেম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম টপিকসে চলে আসে, প্রথম কারণটাতে চলে আসে যে কি উৎপাদন করা হবে। যেহেতু স্বল্প সম্পদের কারণে ব্যক্তি বা সমাজ তার প্রয়োজনীয় দ্রব্য একসাথে উৎপাদন করতে পারে না। আমরা কি জানি যে সীমিত সম্পদের কারণে, স্বল্প সম্পদের কারণে ব্যক্তি বা সমাজ একসাথে সব দ্রব্য তার প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে পারে না। তাকে উৎপাদন করতে হলে তার প্রয়োজনের বা অভাবের গুরুত্ব অনুযায়ী যে অভাবগুলো তার কাছে বেশি প্রয়োজনীয় মনে হয়, সেই অভাবগুলো আগে পূরণ করতে হয় এবং সেই জাতীয় দ্রব্য উৎপাদন করতে হয়। তাহলে প্রথম বেসিক ইকোনমিক প্রবলেমটা আমাদের কি পেলাম? কি উৎপাদন করা হবে। অর্থাৎ কেন এটা প্রবলেম হিসেবে আমাদের ইন্ডিকেট করা হচ্ছে, যে কেন এটা প্রবলেম ইকোনমিক্সে। আমাকে আগে জানতে হবে যে এটা কেন ইকোনমিক্সে প্রবলেম হিসেবে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, কেন এটাকে প্রবলেম বলা হচ্ছে। প্রবলেম এই কারণে বলা হচ্ছে যে যেহেতু সম্পদ সীমিত আর অভাব অসীম, যদি অভাব অসীম না থাকতো, সম্পদ যদি সীমিত না থাকতো, বা যদি অভাব অসীম থাকতো, সম্পদও যদি আমাদের অসীম হইতো, যদি অভাব পূরণের জন্য সম্পদের কোনো অপ্রতুলতা না থাকতো, তাহলে বেসিক ইকোনমিক প্রবলেমে এই যে টপিকসটা সেটা আমাদের আসতো না।
এই কি উৎপাদন করা হবে বা কি পরিমাণ উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে, এইটা বেসিক ইকোনমিক প্রবলেম হিসেবে কেন আসলো এইটা আমাদের আগে জানতে হবে, যে এটাকে কেন ইকোনমিক্সের প্রবলেম হিসেবে ইন্ডিকেট করা হলো এই কারণে যে যেহেতু সমাজে, আবার বলছি, সমাজে সম্পদের স্বল্পতার কারণে, অভাবের অসীমতার কারণে, অসীম অভাবকে পূরণ করার জন্য সম্পদের পূর্ণ, আমাদের পর্যাপ্ত সম্পদ বা সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদের এই প্রবলেমটা ইকোনমিক্সে বেসিক ইকোনমিক প্রবলেম হিসাবে ইন্ডিকেট করছে। আমি এখন বিষয়টা তোমাদের চিত্রে, প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখন তোমাদের আলোচনা করব যে কি উৎপাদন করা হবে। ভূমি অক্ষে এক্স, লম্ব অক্ষে ওয়াই। আমি যদি মনে করি ভূমি অক্ষে হচ্ছে তোমার কৃষি দ্রব্য আর এদিকে হচ্ছে শিল্পজাত দ্রব্য বা শিল্পদ্রব্য। আমি ভূমি অক্ষে কিনলাম, প্রিয় শিক্ষার্থী, ভূমি অক্ষে নিলাম কৃষিজাত দ্রব্য আর লম্ব অক্ষে কিনলাম শিল্পজাত দ্রব্য। আমাদের যে আমরা দ্রব্য উৎপাদন করে থাকি এগ্রিকালচার বেজ অর ইন্ডাস্ট্রিয়াল বেজ হয়ে থাকে। এখন আমি এই বিষয়টা কি উৎপাদন, কতটুকু উৎপাদন করতে হবে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে আমি আরেকবার বলে দিই যে বেসিক ইকোনমিক প্রবলেম এটা হওয়ার কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা এবং অভাবের অসীমতার কারণে অর্থনীতিতে এটাকে বেসিক ইকোনমিক প্রবলেম হিসাবে ইন্ডিকেট করা হয়েছে। কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, এর তাৎপর্যটা কি, এইটা আমি তোমাদের এখন এখানে ক্লিয়ার ভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো যে আমি ভূমি অক্ষে নিলাম কৃষিজাত দ্রব্য, ভূমি অক্ষে কিনিলাম কৃষিজাত দ্রব্য, লম্ব অক্ষে কিনিলাম শিল্পজাত দ্রব্য। আমি তোমাদের চারটা প্রবলেমকে আমি একসাথে ইন্ডিকেট করে দেখাবো এক সময়। এইবার আমরা, এইটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। ধরো এ বি একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এ বি একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে আমি উৎপাদন করতে পারবো, এই পর্যন্ত আমার উৎপাদন সক্ষমতা আছে। আমার যে সম্পদ বিদ্যমান রয়েছে এবং আমার যে প্রযুক্তি বর্তমান রয়েছে, এই আলোকে আমি এই বরাবর উৎপাদন করতে পারবো। যেহেতু আমার অভাব অসীম এবং সম্পদ সীমিত, এই অসীম অভাব এবং সীমিত সম্পদটাকে আমি এখন সমন্বয় করে থাকব যে কি উৎপাদন করবে, এই প্রবলেমটাকে আমি সমাধানে নিয়ে আসব। যে এই প্রবলেমটা কি হচ্ছে দেখো, যদি আমি এখানে, প্রিয় শিক্ষার্থী, এক্স দ্রব্য, যদি সমস্ত পণ্য কৃষিজাত দ্রব্য উৎপাদন করি, তাহলে ও বি পরিমাণ কৃষিজাত দ্রব্য, কৃষি পণ্য উৎপাদন করতে পারবো। আর যদি শিল্পজাত দ্রব্য উৎপাদন করে থাকি, তাহলে ও এ পরিমাণ শিল্প পণ্য উৎপাদন করতে পারবো। কিন্তু যেহেতু আমার শিল্প পণ্য এবং কৃষি পণ্য উভয়টা আমার প্রয়োজন আছে, তাহলে আমি যদি মনে করি যে এই পরিমাণ ওয়ান পরিমাণ শিল্প পণ্য উৎপাদন করব, তাহলে এক্স ওয়ান পরিমাণ আমরা কি পেয়ে যাব, কৃষি পণ্য পেয়ে যাব। ওয়ান পরিমাণ শিল্প পণ্য, এক্স ওয়ান পরিমাণ আমি কৃষি পণ্য পেয়ে যাব। এখন যদি মনে করি না, আমার যে শিল্প পণ্যের চাহিদা আমার কমে আসছে, আমার কৃষি পণ্য আমার প্রয়োজন আছে, আমি কৃষি পণ্যের উৎপাদন কমিয়ে নিয়ে আসলাম। এটা ধরো আমি তোমাদের একটা বিন্দুর নাম দিলাম, ই বিন্দু ধরে দিলাম। তাহলে শিল্প পণ্য কমে ওয়াই2 হলো, কৃষি পণ্যের উৎপাদন বেড়ে হলো x2। তারপরে আমি কি করলাম, যদি মনে করি আমার শিল্প পণ্য আরো কমে আসবে, কৃষি পণ্য বাড়ানোর প্রয়োজন আছে, তাহলে আমি বাড়ালাম। এখন তোমরা বলতে পারো, স্যার আমি শিল্প পণ্যের উৎপাদন কমিয়ে আপনি কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি দেখালেন, যদি আমি শিল্পজাত পণ্য এতটুকু কমাই, এতটুকু কৃষি পণ্য বাড়ছে, আরো যদি আমার কৃষি পণ্য বৃদ্ধি করার প্রয়োজন এতটুকু, তাহলে শিল্পজাত পণ্য আরো কমে আসছে। এখন আবার যদি আমার মনে হয় যে আমার প্রয়োজন, সমাজের প্রয়োজনে বা ব্যক্তির প্রয়োজনে, যে উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য যে চাহিদার উপর ডিপেন্ড করে, অভাব পূরণের উপর ডিপেন্ড করে
ওই সম্পদ দ্বারা আমার কৃষি পণ্য এই OX1 পরিমাণ উৎপাদনের প্রয়োজন নাই, কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে যদি এই পরিমাণ কৃষি পণ্য কমায়নি, তাহলে এই পরিমাণ শিল্প পণ্য বেড়ে যাবে। যদি আবার মনে করি যে না, আমি এই পরিমাণ কৃষি পণ্য আরো কমাবো, তাহলে এই পরিমাণ শিল্প পণ্য আবার বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, আমরা তাহলে কি পেলাম? এখানে ভূমি অক্ষ হচ্ছে X দ্রব্য, লম্ব অক্ষ হচ্ছে শিল্পজাত দ্রব্য, আর ভূমি অক্ষ আমি কৃষিজাত দ্রব্য ইন্ডিকেট করেছিলাম। এইখানে কি হচ্ছে যে যদি আমি আমাদের বেসিক ইকোনমিক প্রবলেমটা কি বলেছিলাম, কি উৎপাদন করা হবে, এখানে একটা বিষয় হচ্ছে কি এবং কি পরিমাণ উৎপাদন করা হবে। তাহলে আমি যদি মনে করি কৃষি পণ্য উৎপাদন করব, তাহলে এই পরিমাণ কৃষি পণ্য পাবো, আর শিল্প করলে এই পরিমাণ শিল্প পণ্য পাবো। কিন্তু যেহেতু আমাদের অভাব, অসীম সম্পদ সীমিত, আমার এই সম্পদ দ্বারাই দুইটা পণ্যের সমন্বয়ে আমাকে উৎপাদন করতে হবে। তাহলে যদি কৃষি পণ্যের উৎপাদন কমিয়ে দিই, শিল্প পণ্যের উৎপাদন বেড়ে যাবে। শিল্প পণ্যের উৎপাদন কমিয়ে দিলে কৃষি পণ্যের উৎপাদন বাড়ছে, এই পরিমাণ উৎপাদন কমিয়ে দিলে কৃষি পণ্যের উৎপাদন বাড়ছে। অর্থাৎ কৃষি পণ্য এই পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আমার যে সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার হতো, সেই ব্যবহারটা আমি কৃষিজাত উৎপন্ন পণ্যের ক্ষেত্রে আমি ব্যবহার করছি। এইভাবে এই রেখা দ্বারা, প্রিয় শিক্ষার্থী, এই রেখা দ্বারা আমরা, এই রেখার উপর আমরা অবাধে বিচারণ করতে পারি। আমার প্রয়োজনের দিকে খেয়াল রেখে, আমার সামর্থ্যের বিষয় বিবেচনা করে, সমাজের ব্যক্তি বা সমাজের প্রয়োজনের দিক বিবেচনা করে এই বিষয়গুলো আমরা পূর্ণ করে ফেলতে পারবো। এখানে যদি আমাদের মনে হয় যে আমার শিল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, তাহলে আমি শিল্প পণ্যের উৎপাদন এই রেখা বরাবর বাড়তে পারবো। যদি মনে করি আমার কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে হবে, এই রেখা বরাবর আমি কৃষি পণ্যের উৎপাদন বাড়াবো। এইখান থেকে যত আমি উপরের দিকে যাব, তত আমার শিল্পজাত পণ্যের উৎপাদন বাড়বে, আর এই রেখা বরাবর যত আমি নিচের দিকে আসবো, তখন আমার কৃষিজাত পণ্যের উৎপাদন কমে আসবে। অর্থাৎ এই যে একটা প্রবলেম, যে আমাদের সম্পদের যে স্বল্পতা এবং অভাবের যে অসীমতা, এই দুইটার সমন্বয়ে আমি কি করতে পারছি, যে আমি তখন এখানে করতে পারছি আমার প্রয়োজনের উপর ভিত্তি করে, আমার ইকোনমিক ডিমান্ডের উপর ভিত্তি করে, অভাবের উপর ভিত্তি করে, আমার সম্পদের সীমাবদ্ধতার উপর ভিত্তি করে আমি কি করতে পারছি এখানে, যে সম্পদ কি উৎপাদন করব এবং কি পরিমাণ করব, সেইটা আমরা এখান থেকে ইন্ডিকেট করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে প্রথমটা আলোচনা করলাম যে কি উৎপাদন করা হবে, সেইটা আমরা দেখলাম। এখন আমরা পরের উপরে চলে আসি, নাম্বার 2 এ চলে আসি, যে আমাদের কি উপায়ে উৎপাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন কি উপায়ে উৎপাদন করব, তাহলে আমাদের ফার্স্ট বেসিক ইকোনমিক প্রবলেমটা দেখলাম, যে কি উৎপাদন করা হবে আর কিভাবে, এটা আমাদের বুঝলাম। এরপরে আমরা আসলাম যে কি উপায়ে আমাদের উৎপাদন করা হবে। আমরা এখন আসব কি উপায়ে আমাদের উৎপাদন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করে দেখো, এইখানে যদি আমি তোমাদের বোর্ডে দেখানোর জন্য আমি এই চিত্রটাকে এক জায়গায় দেখা, আমি পাশাপাশি অঙ্কন করছি। এখানে কি ছিল? কৃষি দ্রব্য। এইদিকে হচ্ছে আমরা দ্বিতীয়টা কি, আমরা এখানে কি পেলাম? কি উৎপাদন করব, তাই না? কি উৎপাদন করব, আর এখানে কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, তাই না? এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, যে আমি তোমাদের প্রথম যেটা করেছিলাম, যে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, এইটাকে যদি আমরা বলি যে এই রেখাটা যদি আমরা এখানে চিত্রটার নাম দিই, চিত্র কাম্য উৎপাদন নির্ধারণ। এই চিত্রের দ্বারা আমরা কি পেলাম, যে কাম্য উৎপাদন নির্ধারণ, অর্থাৎ কি পরিমাণ আমি উৎপাদন করব। অর্থাৎ এই যে আমাদের প্রথম ইকোনমিক প্রবলেমে ছিল কি উৎপাদন করব, কি পরিমাণে, সেইটা আমরা এখানে পেলাম কাম্য উৎপাদন। এই বরাবর যে উৎপাদনটা, সেটা হচ্ছে
কাম্য উৎপাদন সরি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে আমরা দ্বিতীয় আমাদের সেকেন্ড বেসিক ইকোনমিক প্রবলেম আসবো কিভাবে উৎপাদন করব বা কি উপায়ে। আমি তোমাদের প্রথমে বলে দিই এটা যে আমরা কি উপায়ে উৎপাদন করব। আমাদের উৎপাদনের উপকরণ কয়টা? ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। যেহেতু আমাদের এখানে দুইটা অক্ষ আছে, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষে, আমরা উৎপাদনের উপকরণ হিসেবে আমরা দুইটা ভাগে আমরা ভাগ করে নিব। সেটা হচ্ছে যে আমরা দেখবা সমাজে বা রাষ্ট্রে বা যে উৎপাদনের ক্ষেত্রে দুইটা অবস্থা বিরাজ করে, একটা হচ্ছে পুঁজিনিবিড় দ্রব্য আর একটা হচ্ছে শ্রমনিবিড় দ্রব্য। আমরা যে উৎপাদনগুলো করে থাকব এই উৎপাদনগুলো আমাদের নির্ধারিত হয় যে দ্রব্যটা শ্রমনিবিড় না পুঁজিনিবিড়। এই শ্রমনিবিড় না পুঁজিনিবিড় এর উপর ভিত্তি করে আমরা কিভাবে উৎপাদন করব সেটা নির্ধারণ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বিষয়টা একে ক্লিয়ার ভাবে বলছি যে বেসিক ইকোনমিক প্রবলেমের প্রথমটা পেলাম কি এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে, যেটা আমরা এই চিত্র দ্বারা দেখালাম। কাম্য উৎপাদন নির্ধারণ পেলাম আমি এই লাইন বরাবর। দ্বিতীয় আমি আসলাম কি কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ উৎপাদনের দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে দ্রব্যটা আমি উৎপাদন করব সেই দ্রব্যটা শ্রমনিবিড় না পুঁজিনিবিড়, এইটা আমাদের ডিপেন্ড করে থাকবে। এটা নির্ধারণ করা একটা প্রবলেমের মধ্যে আমরা ইনক্লুড করে থাকি। অর্থাৎ এই যে সিদ্ধান্ত নেওয়াটা আমি শ্রম জাতীয় দ্রব্য উৎপাদন করব না আমি মূলধন জাতীয় দ্রব্য উৎপাদন করব, এই যে একটা সমস্যা, এটাকে বলা হচ্ছে বেসিক ইকোনমিক প্রবলেমের কি উপায়ে উৎপাদন করব। তো আমি যদি এই বিষয়টা চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে খেয়াল করো, এই ভূমি অক্ষে হচ্ছে আমি নিলাম শ্রম আর লম্ব অক্ষে নিলাম আমি মূলধন। ভূমি অক্ষে নিলাম কি আমি শ্রম আর লম্ব অক্ষে কিনলাম প্রিয় শিক্ষার্থী মূলধন। এইবার খেয়াল করে দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখে আমরা আসলাম এ বি যদি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা হয়, বা আমি এইটাকে আমি তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আমরা কয়টা পেয়েছিলাম, যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অপরচুনিটি কস্টের সময় দেখিয়েছিলাম আমরা স্টেট দেখিয়েছিলাম আর সরলাকৃতি দেখিয়েছিলাম। আমরা যদি এইভাবে নিয়ে থাকি যে এ বি এর মাধ্যমে আমরা এখন দেখাবো যে আইসোকনকার্ভ সমোৎপাদন রেখা, এটা একটা সমোৎপাদন রেখা। এবার আমরা দেখাবো সমোৎপাদন রেখার সাহায্যে, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে না, সমোৎপাদন রেখার সাহায্যে। সমোৎপাদন রেখা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। আমি তোমাদের এইটার ক্ষেত্রে আমি তোমাদের একটা বিষয় খেয়াল করাই যে তোমাদের এইখানে আমি যে প্রথম চিত্রটা আঁকালাম ক্যাপিটাল এবং লেবার, আমি তোমাদের প্রথমে দেখালাম এইভাবে, তাই না? কিন্তু আসলে খেয়াল করে দেখো, যদি আমি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে এই পরিমাণ লেবার লাগছে, ক্যাপিটাল এখানে নাই। লেবার লাগছে এই পরিমাণ, ক্যাপিটাল এখানে নাই। কিন্তু আসলে ক্যাপিটাল লেবার কি কোনো কিছু উৎপাদন করতে পারে? শুধু শ্রম কি কোনো কিছু উৎপাদন করতে পারে? না, তার সাথে একটা মূলধনের সমন্বয় আছে। আবার মূলধন কি কোনো কিছু উৎপাদন করতে পারে? যদি এখানে শ্রমের ছোঁয়া না থাকে তাহলে উৎপাদন হবে না। অর্থাৎ যদি শ্রম এবং মূলধন একই সাথে সম্পৃক্ত হয়ে উৎপাদন পরিচালনা করে তাহলে আমাদের বাস্তব উৎপাদন সম্ভব। এই কারণে এই সমোৎপাদন রেখাটা কখনোই ভূমি এবং লম্ব অক্ষকে ছেদ করে অঙ্কন করা যাবে না। তাহলে এই যে এখানে আমরা ছেদ করেছি এইটা করা যাবে না। অর্থাৎ যেহেতু শ্রম এবং মূলধনের উভয়ের সমন্বয়ে উৎপাদন সম্ভব হয়ে থাকে, এই কারণে আমরা এইভাবে আঁকা যাবে না। আমি তোমাদের অনেক সময় এই বিষয়টা অনেক শিক্ষার্থী ভুল করে থাকে, এই জন্য আমি কোন জায়গাটা ভুল করে সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দিলাম। এইবার চলে আসা আমি তোমাদের যে বিষয়টা নিব সেটা হচ্ছে ভূমি অক্ষে শ্রম
এবং লম্ব অক্ষে হচ্ছে মূলধন। এটা হচ্ছে আইসোকনকাভ সম উৎপাদন রেখা, আইসোকনকাভ। তোমাদের আমি এই আইসোকনকাভ নিয়ে আলোচনা আসবে উৎপাদন চ্যাপ্টারে। এটা হচ্ছে সম উৎপাদন রেখা, অর্থাৎ এই রেখার প্রতিটা বিন্দুতে সম পরিমাণ উৎপাদন নির্দেশ করে থাকে। যদি তুমি মনে করো এই রেখাটাকে আরো স্লোপ দিয়ে অঙ্কন করবে, তাহলে এইভাবে অঙ্কন করতে পারবে। এইটা হচ্ছে সম উৎপাদন রেখা। খেয়াল করো, এই রেখা বরাবর চলে যাবে, কখনো এই ভূমি এবং লম্ব অক্ষকে ছেদ করবে না। এটা হচ্ছে সম উৎপাদন রেখা, অর্থাৎ যদি ছেদ করতো তাহলে লেবার কোন জায়গায় শূন্য হতো, ক্যাপিটাল থাকতো, বা লম্ব অক্ষে ছেদ করলে ক্যাপিটাল থাকতো, লেবার শূন্য হতো। যদি তুমি শুধু শ্রম দিয়ে উৎপাদন করতে চাও, সম্ভব না। সেখানে তোমার ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হলো, তার পিছনে মূলধন ব্যয় আছে, সামান্যতম হলো। এই কারণে শুধু শ্রম কোনো কিছু উৎপাদন করতে পারে না, মূলধনও কোনো কিছু উৎপাদন করতে পারে না। তুমি অনেক বড় অনেক দামি দামি যন্ত্র ফিট করে রেখেছো, বা তুমি উৎপাদন সরঞ্জাম করে রেখেছো, বাট সেখানে লেবারের ছোঁয়া নাই, তাহলে উৎপাদন হবে? হবে না। তো এই বিষয়গুলো পরে আরো ডিটেলস আসবে। এটা হচ্ছে সম উৎপাদন রেখা। আমার ক্যাপিটাল এবং লেবার, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে কিন্তু আমি দ্রব্য ইন্ডিকেট করেছিলাম প্রথমে, এখানে দ্রব্য ইন্ডিকেট করেছিলাম, কিন্তু এখানে হচ্ছে শ্রম এবং এখানে হচ্ছে মূলধন। অর্থাৎ বিদ্যমান শ্রম এবং মূলধনের সাপেক্ষে আমাদের যে উৎপাদন হবে, এই রেখা বরাবর সেই উৎপাদনটা সব সময়তেই এই রেখাটার প্রতিটা বিন্দুতে সম পরিমাণ উৎপাদন নির্দেশ করবে। এই রেখার প্রতিটা বিন্দুতে সম পরিমাণ উৎপাদন নির্দেশ করবে। এই রেখার প্রতি বিন্দুতে সম পরিমাণ উৎপাদন নির্দেশ করবে। এই রেখার উপর যে কোনো বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো। ওই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান নির্দেশ করবে। যদিও সেখানে এক্স এবং ওয়াই দ্রব্যের কম বেশি হয়েছিল, কিন্তু এক্স এবং ওয়াই দ্রব্যের কম বেশি হলো টোটাল উপযোগটা ঠিকই থাকবে। তাহলে আমি এখন তোমাদের আইসোকনকাভের, যদি মনে করে আমি এতটুকু ক্যাপিটাল নিব, তাহলে লেবার নিব আমি কতটুকু? এলন। অর্থাৎ এই বিষয়টা আমি এবার শুধু এই চিত্রতে ফিরে আসব, এই দিকে আমি আর দেখাবো না। এতক্ষণ কম্পেয়ার করে দেখালাম, এখন শুধু এটার উপর আমি কনসেন্ট্রেশন নিয়ে আসবো। তোমরাও শুধু এটার উপর কনসেন্ট্রেশন নিয়ে আসো, তাহলে একেবারে ক্লিয়ার ভাবে বুঝবে ইনশাআল্লাহ। ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন। ভূমি অক্ষে কি? শ্রম, লম্ব অক্ষে মূলধন। সম উৎপাদন রেখার সাহায্যে কাম্য সম্মিশ্রণ। এই চিত্রটা কি? সম উৎপাদন রেখার সাহায্যে কাম্য সংমিশ্রণ। অর্থাৎ এখানে আমরা ইসলাম উৎপাদনে, ভোগে, আর এখানে সংমিশ্রণ। অর্থাৎ আমি সেকেন্ড প্রবলেমটা কি উপায়ে উৎপাদন করব। অর্থাৎ এখানে লেবার কতটুকু নিব, ক্যাপিটাল কতটুকু নিব, লেবার বেশি নিব না ক্যাপিটাল বেশি নিব, লেবার কম নিব না ক্যাপিটাল বেশি নিব, লেবার বাড়াবো না ক্যাপিটাল বাড়াবো, লেবার কমাবো না ক্যাপিটাল বাড়াবো। এই যে সমন্বয়ের যে বিভিন্নতাটা, সেই বিষয়টা আমার এখানে আলোচনা করা হবে। অর্থাৎ যে পরিমাণ আমি উৎপাদন করতে চাই, প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, যে কিভাবে উৎপাদন করব বা কি উপায়ে উৎপাদন করব। অর্থাৎ আমি যে উৎপাদনটা করবো সেটা কি উপায়ে করব, সেই উপায়ে করতে যে আমি শ্রম বেশি কাজে লাগাবো না লেবার বেশি কাজে লাগাবো, এই যে সমন্বয়টা, সেই সমন্বয়টা এখানে দেখাবে। এর জন্য বলা হচ্ছে সম উৎপাদন রেখার সাহায্যে, এই সম উৎপাদন রেখার সাহায্যে কাম্য সংমিশ্রণ। কার সংমিশ্রণ? লেবার এবং ক্যাপিটালের। কতটুকু লেবার নিব এবং কতটুকু ক্যাপিটাল নিব। যদি আমি এ বিন্দু উৎপাদন করতে চাই, তাহলে ও কে পরিমাণ লেবার এবং ও কে আন পরিমাণ ক্যাপিটাল এবং ও এল আন পরিমাণ লেবার আমি নিয়োগ করলাম। এখন যদি মনে করে আমি যে না বি বিন্দু উৎপাদন করব, তাহলে দেখো খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, ক্যাপিটালের পরিমাণ এখানে কম লাগছে, লেবারের পরিমাণ বেশি লাগছে। তাহলে কেন আমি এ থেকে বি বিন্দুতে আসবো? কেন আসবো? আমরা আসবো এই কারণে, যদি আমি মনে করে থাকি যে আমার লেবারটা এখানে সস্তা আছে, ক্যাপিটালটা আমার বেশি খরচ পড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে, ফলে আমি লেবারটা বেশি নিয়োগ করলাম, দিয়ে বি বিন্দুতে উৎপাদন করলাম। যদি মনে করি না আমার লেবার আমি আরো সস্তায় পাচ্ছে,
তাহলে এখানে আমি লেবারটা আরো বাড়িয়ে দিলাম, ক্যাপিটাল আমি কমিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, একসময় মনে হতে পারে যে আমি লেবার কমাবো ক্যাপিটাল বাড়াবো, তাহলে ঠিক এই বিন্দু থেকে আবার এখানে চলে আসবে, এভাবে চলে আসবো। এইভাবে এই রেখার উপরে তোমাদের কোশ্চিন হতে পারে এখন মনের মধ্যে যে এই স্যার এই রেখাটার উপরে আমি এ বিন্দুতে উৎপাদন করলাম, বি বিন্দুতে করলাম, সিতে করলাম, তাহলে এই রেখার তিনটা বিন্দুতে আমি যে লেবার এবং ক্যাপিটালের সমন্বয়ের ভিন্নতা করলাম, তাহলে কি আমার ফাইনাল গুডস মানে আমার যে চূড়ান্ত উৎপাদন যেটা হলো, আমার যে উৎপাদনটা হলো, সেই উৎপাদনটা কি কম বেশি হবে? এটা প্রশ্ন আসতে পারে যে আমি এ বিন্দুতে উৎপাদন, বি বিন্দু, সি বিন্দুতে উৎপাদন কি সমান হবে? এটা প্রশ্ন আসতে পারে, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে যে প্রশ্ন উত্থাপন হচ্ছে, এটা যৌক্তিক। এইখানে উত্তর হচ্ছে অবশ্যই তিনটা বিন্দুতে এ এবং বি এবং সি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করবে। এই যে সমোৎপাদন রেখার সাহায্যে, এই রেখাটা হচ্ছে একটা সমোৎপাদন রেখা, এই রেখার প্রতিটা বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে থাকবে। এইখানে যদি এক্স দ্রব্য x1, ওয়াই দ্রব্য y1 হয়, এখানে যদি x2 y2 হয়, এখানে যদি x3 y3 হয়, তাহলে যদি এইটা 100 হয়, এটাও 100 হবে, এটাও 100 হবে। অর্থাৎ এই বিন্দুগুলোনে x এবং y এর উৎপাদন কম বেশি হলো, সামগ্রিক উৎপাদনটা ঠিকই থাকবে। অর্থাৎ আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থী, যে এটাই তো হচ্ছে একটা বলেই দেওয়া হচ্ছে যে এটা একটা সমোৎপাদন রেখা, এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদন সমান, অর্থাৎ এ বি সি তিনটা বিন্দুতে উৎপাদন সমান। যদি তিনটা বিন্দুতে উৎপাদন সমান হয়ে থাকে, তাহলে শুধুমাত্র আমাদের এখানে যে বিষয়টা আছে যে আমি এখানে লেবার বেশি ব্যবহার করব না ক্যাপিটাল বেশি ব্যবহার করব। এই যে লেবার এবং ক্যাপিটাল, কতটুকু ক্যাপিটাল এবং কতটুকু লেবার ব্যবহার করব, লেবার কমাবো ক্যাপিটাল বাড়াবো না ক্যাপিটাল কমাবো লেবার বাড়াবো, সেটা লেবার এবং ক্যাপিটালের খরচের উপরে ভিত্তি করে আমরা এই সমন্বয়টা করে থাকি। এইখানে যদি আমরা এই করে থাকি, তাহলে আমার ক্যাপিটাল লাগছে এখানে K1 L1 ক্যাপিটাল লাগছে, লেবার লাগছে L1, এখানে কি লাগছে K2 L2, অর্থাৎ ক্যাপিটাল লাগছে এতটুকু, লেবার এতটুকু। এখানে কি লাগছে K3 L3, অর্থাৎ এখানে ক্যাপিটাল কমে আসছে, লেবার বাড়ছে। এইভাবে আমাদের সেকেন্ড বেসিক ইকোনমিক প্রবলেম আমরা দেখলাম যে প্রিয় শিক্ষার্থী এখানে কিভাবে আমরা উৎপাদনের যে উপকরণ লেবার এবং ক্যাপিটালের সমন্বয় করব। এটা উৎপাদনকারী তার দক্ষতার উপর ভিত্তি করে তার উৎপাদন কস্ট কমানোর জন্য সে সমন্বয়টা বেছে নেবে, কতটুকু লেবার কতটুকু ক্যাপিটাল। এইবার আমরা প্রিয় শিক্ষার্থী আসে যে কার জন্য আমরা উৎপাদন করব, আমরা কার জন্য উৎপাদন করব। এখন কথা হলো আমি কি উৎপাদন করব, তাই না? কি উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব, দ্বিতীয়টা ছিল এটা আমি কি উপায়ে উৎপাদন করব। এখন হচ্ছে এই উৎপাদনটা কার জন্য আমি করব। সমাজে আমাদের সবাই কি আমরা ধনী শ্রেণীর, সবাই কি আমরা গরিব, সবাই কি আমরা মধ্যবিত্ত, সবাই কি আমরা নিম্নবিত্ত, সবাই কি আমরা উচ্চ মধ্যবিত্ত? আমাদের অর্থনৈতিক সক্ষমতার উপর ভিত্তি করে আমাদের একটা সামাজিক শ্রেণী তৈরি হয়ে থাকে। এইখানে আমাদের ইনকাম সবার আমাদের সমান না, সবার ক্রয় ক্ষমতা সমান না। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তাদের ক্রয় ক্ষমতা সবার এক থাকে না। ফলে উৎপাদিত পণ্য বিভিন্ন শ্রেণীর ভোক্তা বিভিন্নভাবে ভোগ করে থাকে। অর্থাৎ একই পণ্য বিভিন্ন ভোক্তা বিভিন্ন পরিমাণে ভোগ করতে পারে, বা বিভিন্ন ভোক্তা বিভিন্ন পরিমাণ ভোগ করতে পারে, বা একই পণ্যের বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী এক একজন ভোক্তা ভোগ করে থাকে। এটা হচ্ছে যেহেতু সমাজের প্রতিটা মানুষের ক্রয় ক্ষমতা সমান নয়, ক্রয় ক্ষমতা সমান না থাকার কারণে প্রত্যেকের ভোগের মধ্যে, কোয়ালিটির মধ্যে এবং ভোগের পরিমাণের মধ্যে এবং ভোগের ধরনের মধ্যে দ্রব্যের ভিন্নতা চলে আসে। এই কারণে আমাদের এই যে একটা প্রবলেম, সমাজের যে প্রবলেম, খেয়াল করে দেখো বেসিক ইকোনমিক প্রবলেম তোমরা পড়ছো, তাই না? যে কার জন্য উৎপাদন করব, এটা কেন প্রবলেম হলো? আমি উৎপাদন করবো, যার যেটা সে নিয়ে নিবে না। আমি ধরো তুমি একটা জায়গায় একটা ইন্ডাস্ট্রি করছো, একটা পণ্য উৎপাদন করছো, সেইখানে ধনী শ্রেণীর লোকজন অবস্থান করে,
তাহলে তুমি যদি এখানে নিম্নমানের পণ্য উৎপাদন করে থাকো তাহলে তোমার বিক্রয় হবে হবে না। অর্থাৎ যে সমাজে যে ক্রয় ক্ষমতার মানুষ থাকবে সেই তাদের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে তাদের ক্রয় ক্ষমতার প্রতি লক্ষ্য রেখেই তোমাকে পণ্য উৎপাদন করতে হবে। তাহলে আমি গুডস যখন উৎপাদন করে থাকি এটা কার জন্য করছি, এইটা একটা ইন্ডিকেট করা একটা প্রবলেমের বিষয়। এর জন্য এটাকে এখানে বেসিক ইকোনমিক প্রবলেমের থার্ড প্রবলেমে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ফার্স্ট ছিল কি উৎপাদন কি পরিমাণ করব, কার জন্য কিভাবে করব, থার্ড হচ্ছে কার জন্য করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, কেন এটা প্রবলেম হলো আমরা খেয়াল করলাম যে প্রবলেমটা হলো এই কারণেই যে যেহেতু সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এবং প্রত্যেকের ক্রয় ক্ষমতা সমান নয়, এই ক্রয় ক্ষমতা সমান না থাকার কারণে সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পণ্য ভোগ করে থাকে। এই আমাকে উৎপাদনকারীকে চিন্তা করতে হয় কার জন্য উৎপাদন করছে, তার ক্রয় ক্ষমতা কিরকম, সেই ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে আমরাকে পণ্য উৎপাদন করতে হয় বা সমাজকে উৎপাদনকারীকে পণ্য উৎপাদন করতে হয়। এই বিষয়টা আমি এখন তোমাদের চিত্রে আমি স্পষ্টভাবে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে যদি প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যদি আমরা থার্ডে চলে আসে, অক্ষ এক্স অক্ষ, আমরা এখানে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব এবি। এখানে খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে ধনী শ্রেণীর লোক নিয়ে থাকি, আমরা যদি দুইটা শ্রেণী আমরা নিয়ে থাকবো, একটা হচ্ছে ধনী শ্রেণীর লোক যদি আমরা এখানে নিয়ে থাকি, যদি ভূমি অক্ষে ধনী শ্রেণীকে ইন্ডিকেট করি আর লম্ব অক্ষে যদি আমি গরিব শ্রেণীকে উল্লেখ করে থাকি, তাহলে যেহেতু আমরা দুইটা শ্রেণীতে চিন্তা করে এটা বিভাজন করে আমরা আলোচনা করবো, কারণ অক্ষ দুইটা, ভূমি অক্ষ লম্ব অক্ষ। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যে আমাদের থার্ডে এখন এইদিকে কনসেন্ট্রেশন বাদ দিয়ে এইখানে কনসেন্ট্রেশন দাও। সামাজিক শ্রেণীভিত্তিক উৎপাদন চিত্র কি, চিত্রে আমরা কি দেখছি, সামাজিক শ্রেণীভিত্তিক উৎপাদন। অর্থাৎ বেসিক ইকোনমিক প্রবলেমের 3 নম্বর প্রবলেম আমরা আসছি যে কার জন্য উৎপাদন করব। যেহেতু সমাজে ক্রয় ক্ষমতা সবার ভিন্ন থাকে, এই ক্রয় ক্ষমতার উপর ভিন্ন করে আমরা দুইটা শ্রেণী করছি, ধনী শ্রেণী এবং গরিব শ্রেণী। যদি আমি মনে করি সমাজের যে পণ্য উৎপাদন করা হচ্ছে তা শুধুমাত্র ধনী শ্রেণীকে ইন্ডিকেট করে উৎপাদন করা হয়, তাহলে ওবি পরিমাণ উৎপাদন করতে হবে। অর্থাৎ যদি আমি শুধু ধনী শ্রেণীকে ইন্ডিকেট করে উৎপাদন করে থাকি তাহলে ওবি পরিমাণ উৎপাদন হবে, আর যদি গরিব শ্রেণীকে ইন্ডিকেট করে উৎপাদন করা হয় তাহলে ওএ পরিমাণ উৎপাদন করা হবে। তাহলে যদি গরিব শ্রেণীকে করা হয় তাহলে ওএ পরিমাণ উৎপাদন করতে হবে, আর ধনী শ্রেণীর জন্য করতে হলে ওবি পরিমাণ উৎপাদন করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, যেহেতু বলা হচ্ছে যে সমাজে বিভিন্ন শ্রেণী মানুষ থেকে থাকে, ধনী শ্রেণী থেকে থাকে, গরিব শ্রেণী থেকে থাকে, এই দুইটার সমন্বয় নিয়ে আসাটার জন্য আমরা যদি মনে করি আমি ধনী শ্রেণী গরিব শ্রেণীর জন্য উৎপাদন করব ওয়ান, আর গরিব শ্রেণীর আমি নিব এক্স1 পরিমাণ। এখন যদি মনে করি না গরিব শ্রেণীর পণ্য আরেকটি আমরা কমে দিতে হবে, তাহলে কি হবে, তাহলে আমরা চলে y2 x2। যদি মনে করি আমি যে না ধনী শ্রেণীর পণ্য আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে, গরিব শ্রেণীর জন্য আমাকে উৎপাদন করতে হবে, যদি মনে করি যে শুধুমাত্র আমি ধনী শ্রেণীর জন্য উৎপাদন করব, প্রিয় শিক্ষার্থী আরো খেয়াল করো, এইটা হচ্ছে লম্ব অক্ষে গরিব শ্রেণী, ভূমি অক্ষে ধনী শ্রেণী। যদি আমি শুধুমাত্র গরিব শ্রেণীর জন্য উৎপাদন করি তাহলে ও এ পরিমাণ আমরা উৎপাদন পেয়ে থাকবো, আর যদি শুধু ধনী শ্রেণীর জন্য উৎপাদন করি তাহলে ও বি পরিমাণ উৎপাদন আমরা পেয়ে থাকবো। আর যদি দুইটা সমন্বয় করে থাকি, এই যে সামাজিক শ্রেণীভিত্তিক উৎপাদন করতে চাই, সামাজিক শ্রেণীভিত্তিক উৎপাদন করতে চাই, আর উৎপাদনকারী যখন উৎপাদনের কথা চিন্তা করবে তখন সামাজিক ভিত্তি করে উৎপাদন করবে, শুধু ধনী শ্রেণীর জন্য করবে না, গরিব শ্রেণীর জন্য করবে না, কারণ সমাজে ধনী গরিব উভয়ে মিলেমিশে বসবাস করে থাকে। তাহলে যদি মনে করা হয় যে সব পণ্য গরিব শ্রেণীর জন্য উৎপাদন না করে কিছু ধনী শ্রেণীর জন্য করবে, তাহলে এইখান থেকে এই বরাবর যত নিচের দিকে আসবে তত ধনী শ্রেণীর উৎপাদন বাড়বে,
আর গরিবের কমতে থাকবে। এইদিকে যত যাবে তত গরিব শ্রেণীর উৎপাদন বাড়তে থাকবে। যদি মনে করি ওয়ে পরিমাণ গরিব শ্রেণী উৎপাদন করি তাহলে ধনী শ্রেণীর উৎপাদন 0। যদি মনে করি আমার গরিব শ্রেণীর উৎপাদনের প্রয়োজন আছে ধনী শ্রেণীর, তাহলে Y1 বিতে যদি উৎপাদন করি তাহলে এই পরিমাণ হচ্ছে গরিব শ্রেণীর, এই পরিমাণ ধনী শ্রেণীর, অর্থাৎ ই বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। ই বিন্দুতে গরিব শ্রেণী কতটুকু হচ্ছে Y1 আর ধনী শ্রেণী X1। যদি মনে করি আমি উৎপাদন গরিব শ্রেণীর কমিয়ে দিব আর একটু, ধনী শ্রেণী বাড়াবো, তাহলে এইখান থেকে এফ বিন্দুতে আসলে গরিব শ্রেণীর হচ্ছে Y2, ধনী শ্রেণীর হচ্ছে X2। এইভাবে যদি আবার মনে করেন আমি আবার গরিব শ্রেণীর উৎপাদন কমাই দিব, ধনী শ্রেণীর উৎপাদন কমাবো, তাহলে গরিবের বেড়ে গেল। যদি মনে করি যে না আমার গরিব শ্রেণীর আরো উৎপাদন করা প্রয়োজন, তাহলে আমি গরিব শ্রেণীর ধনী শ্রেণীর উৎপাদন আরো কমাই দিলাম, গরিব শ্রেণীর উৎপাদন বেড়ে Y3 গেল, জি বিন্দু। এইভাবে প্রিয় শিক্ষার্থী আমরা এই যে সমন্বয় করে থেকে সামাজিক শ্রেণীভিত্তিক উৎপাদন করে থাকে, সেটাই হচ্ছে এটা যে এই বরাবর যদি আমরা আসি তাহলে সামাজিক শ্রেণীভিত্তিক পাবো। এইখানে যদি জি বিন্দু উৎপাদন করি, যদি প্রথমে ই বিন্দু উৎপাদন করি, তাহলে এই পরিমাণ ধনী শ্রেণী উৎপাদন হবে, এই পরিমাণ গরিব শ্রেণী উৎপাদন হবে। এখন যদি মনে করি আমার ধনী শ্রেণীর উৎপাদন বাড়াতে হবে, তাহলে আমরা এই বিন্দু নিচের দিকে আসবো, এখানে আসলাম, তাহলে এখানে কি হলো ধনী শ্রেণীর উৎপাদন এই পরিমাণ বেড়ে গেল, এই পরিমাণ ধনী শ্রেণীর উৎপাদন বেড়ে গেল, এই পরিমাণ গরিব শ্রেণীর উৎপাদন কমে গেল। আবার যদি মনে করি আমি না যে ধনী শ্রেণীর উৎপাদন কমিয়ে দিব, গরিব শ্রেণীর উৎপাদন বাড়াবো, এখান থেকে তাহলে এইখানে যদি আমরা আসি, তাহলে দেখো এখানে গরিব শ্রেণীর উৎপাদন বেড়ে গেল। এইভাবে আমরা একটা সমন্বয় করব যে ধনী শ্রেণীর জন্য কতটুকু উৎপাদন করব এবং গরিব শ্রেণীর জন্য কতটুকু উৎপাদন করব। এইটা ইন্ডিকেট করাটা হচ্ছে একটা বেসিক ইকোনমিক প্রবলেম, এবং সেই বিষয়টা আমরা এখানে ক্লিয়ারলি দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা তিনটা প্রবলেম দেখলাম, যে কি কি এবং কি পরিমাণ উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, অর্থাৎ এটা তাহলে আমরা বেসিক পল এস স্যামুয়েলসনের মতে আমরা তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে কি এবং কি পরিমাণ উৎপাদন করব, দ্বিতীয়টা হচ্ছে এই উৎপাদনটা কিভাবে করব, ধনী শ্রমের বেশি ব্যবহার করব না লেবার বেশি ব্যবহার করব, সেইটা আমরা ইন্ডিকেট করলাম। এরপর আমরা কি দেখলাম, থার্ডে দেখলাম কি আমরা যে এটা কার জন্য করব, ধনী শ্রেণীর জন্য করব না গরিব শ্রেণীর জন্য করব না, উভয়ের সমন্বয়ে কিভাবে আমরা সামাজিক শ্রেণীভিত্তিক উৎপাদন করব, তা এটা আমরা এখানে দেখলাম। প্রথমটা দেখলাম কি কাম্য উৎপাদন নির্ধারণ, দ্বিতীয়টা হচ্ছে কি অর্থাৎ কৃষিজাত এবং শিল্পজাত দ্রব্যের সমন্বয় করে কাম্য উৎপাদন নির্ধারণ, এই এক প্রবলেম দেখলাম। দ্বিতীয় হচ্ছে কাম্য সংমিশ্রণ, অর্থাৎ এই উৎপাদনটা কি সংমিশ্রণে করব, লেবারের এবং ক্যাপিটালের সংমিশ্রণটা কিরকম হলে যৌক্তিক এবং মিনিমাম কস্টে উৎপাদন হবে, সেটা আমরা দেখলাম যে কেন প্রবলেম হিসাবে এটা আসলো। থার্ড আমরা দেখলাম কি সামাজিক শ্রেণীভিত্তিক, অর্থাৎ সমাজে বিভিন্ন শ্রেণীর লোক থেকে থাকে, বিভিন্ন ক্রয় ক্ষমতা সম্পন্ন, এদের সমন্বয়ের মধ্যে আমরা কিভাবে উৎপাদন করে থাকি সেই বিষয়টা আমরা খেয়াল করে দেখলাম। এইবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কিনা এটা একটা মৌলিক সমস্যা হিসাবে ইন্ডিকেট করা হয়। তো এই বিষয়টা আমরা কোথায় দেখবো এখন, এই বিষয়টা আমরা তাহলে আমরা এই তিনটার সমন্বয়ে কনসেপ্টটা ওইখানে আসবে। তাহলে আমি এই অংশটুকু তোমাদের ডিলিট করে দিচ্ছি। আরেকবার তোমরা খেয়াল করে দেখো, চারটা প্রবলেম যেটা আমরা পেলাম, তিনটা প্রবলেম। নাম্বার 1 হচ্ছে কি এবং কি পরিমাণ উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কি এবং কি পরিমাণ উৎপাদন করব, কাম্য সংমিশ্রণ লেবার এবং ক্যাপিটাল সংমিশ্রণ কি হবে সেটা আমরা দেখলাম। থার্ড দেখলাম যে আমরা সামাজিক শ্রেণী ভিত্তিক অর্থাৎ কার জন্য উৎপাদন করব। এই আমাদের তিনটা বেসিক ইকোনমিক প্রবলেম গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে আমরা শুরুতেই আলোচনা করেছিলাম আজকে যে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলা, কয়টা সমস্যা পেয়েছিলাম আমরা সমস্যা পেয়েছিলাম তিনটা। আমরা সমস্যা দেখেছিলাম বেসিক ইকোনমিক প্রবলেম, কি এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে, কি উপায়ে উৎপাদন করতে হবে, আর কার জন্য উৎপাদন করতে হবে, এই তিনটে আমরা এখানে দেখলাম। এখন আমরা দেখব যে এই স্বল্প সম্পদের, যেহেতু সম্পদ সীমিত,
এই স্বল্প সম্পদের দক্ষ ব্যবহারটা আমরা এখন দেখব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম। আমাদের উৎপাদন করার সময় কি লাগে? একটা বাজেট রেখা লাগে, যে উৎপাদনের ক্রয় ক্ষমতা, এটা উৎপাদনের ক্রয় ক্ষমতা নির্দেশ করে। এটা কি নির্দেশ করে? উৎপাদনের ক্রয় ক্ষমতা নির্দেশ করে। আর এটা হচ্ছে কি, আমরা পেয়েছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা কি পেয়েছিলাম? উৎপাদন সম্ভাবনা রেখা পেয়েছিলাম, তাই না? এরপরে আমরা যদি মনে করি যে ভোগের স্তর, এইটা যদি একটা মনে করি আইসিয়ন, ঠিক আছে, বা ইয়ন যদি আমরা মনে করি, আইসিয়নের ধরলাম একটা এটা। এরপরে আমরা যদি আসে টু আসে সিয়ন C2 C3, আমরা যদি ভোগ রেখা ইন্ডিকেট করে থাকি, এটা হচ্ছে ই বিন্দু। এইটা দ্বারা আমরা কি বুঝাবো প্রিয় শিক্ষার্থী? আমরা বুঝাবো সম্পদের দক্ষ ব্যবহার। সম্পদের দক্ষ ব্যবহার। আমরা সব লাস্টে চলে আসছে, যে যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ যদি আমরা দুষ্প্রাপ্য সম্পদ বলা হচ্ছে, সম্পদকে বলা হচ্ছে দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য এই কারণে বলা হচ্ছে যে আমাদের প্রয়োজনের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে আমাদের বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। যেহেতু দুষ্প্রাপ্য সম্পদ এখানে, এই কারণে এই যদি আমি দুষ্প্রাপ্য সম্পদের কার্যকরী ব্যবহার বা দক্ষ ব্যবহার না করতে পারি, তাহলে আমরা অর্থনৈতিক কল্যাণ বা অর্থনৈতিক উন্নয়ন আমরা সাধন করতে পারবো না, বা অর্থনৈতিক কল্যাণ আমাদের আসবে না। সম্পদের অপচয় করা যাবে না, সম্পদের অপূর্ণ ব্যবহারও রাখা যাবে না, সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার করতে হবে। এটা একটা প্রবলেম হিসেবে আমাদের ইন্ডিকেট করা হয়। তো এইটা হচ্ছে বাজেট রেখা বা উৎপাদন সক্ষমতা রেখা, এইটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এগুলা হচ্ছে উপযোগ রেখা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো যে আমার যে বিদ্যমান সম্পদ এবং প্রযুক্তি দেওয়া আছে, এই রেখা বরাবর এই যে রেখাটা আছে, এই সরল রেখাটা আছে, এই রেখা, এই সক্ষমতা রেখা, এই রেখার উপরে যাওয়ার ইচ্ছা করবে। অর্থাৎ এই বিন্দুতে যে পরিমাণ তৃপ্তি পাবে উৎপাদন ভোক্তা, এই বিন্দুতে তার থেকে এই রেখায় তার থেকে বেশি পাবে, এইখানে আরো বেশি পাবে। এইদিকে যত যাবে E3 E4, যত উপরে যেতে পারবে তত বেশি তার উপরে যেতে ইচ্ছা করবে। এই রেখার উপরে যে কোনো ভোগ রেখায় সে যেতে চাইবে, কারণ সেদিকে তার উপযোগ বেশি থেকে থাকে। আর এই রেখার নিচে থাকবে না, কেননা হচ্ছে অদক্ষ ব্যবহার নির্দেশ করবে। যদি এই রেখা বরাবর করে থাকে তাহলে অদক্ষতা নির্দেশ করবে, কারণ এই রেখার যদি এই বিন্দুতে উৎপাদন করে, তোমাদের মনে হতে পারে এই রেখার উপরেই তো 3টা বিন্দু আছে, তাহলে এম এন এই রেখাটাতে উৎপাদন করলে কি অসুবিধা? না, যেহেতু এই রেখা একই সামর্থ্যের উপরে আমি এই নিম্নতম তৃপ্তি রেখায় কেন থাকবো? আমরা জানি এই তৃপ্তি রেখা থেকে এই তৃপ্তি রেখা বেশি, কাজে আমরা এখানে কেন যাব না? এইটা থেকে আরো এটাতে বেশি, এখানে যেতে ইচ্ছা করবে, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের সক্ষমতা নাই। এই উৎপাদন সম্ভাবনা রেখা, বাজেট রেখা এবং এই ভোগ তৃপ্তি রেখা, নিরপেক্ষ রেখা, এই 3টা যখন যে বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুতেই কাম্য উৎপাদন বা দক্ষ সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে। একমাত্র ই বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে, আর কোন বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে না। কেননা এই বিন্দুর নিচে যদি আমরা কোনো বিন্দু বা এই বিন্দুর এই দিকে যদি কোনো বিন্দুতে আমাদের ব্যবহারের কথা চিন্তা করে থাকি, তাহলে এই দিকে অদক্ষ উৎপাদন নির্দেশ করবে, অপূর্ণ নিয়োগ নির্দেশ করবে, এবং সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। আর যদি এইখানে থাকে, এই বিন্দুতে থাকে, তাহলে এখানে একদিকে যেমন সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হবে এবং ভোগের ক্ষেত্রে পূর্ণতা আসবে,
এবং সক্ষমতা এক জায়গাতে মিলিত হয়ে যাবে, সেটা হচ্ছে এই বিন্দু। এরপরে আমাদের উপরে যেতে ইচ্ছা করবে, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের উৎপাদনের এই এর বাইরে আমি উৎপাদন করতে পারবো না। তাহলে এর বাইরে আমি যেতেই পারবো না, এর বাইরে এই বিন্দুর উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমার বলতে উৎপাদনকারীর পক্ষে সম্ভব নয়। আবার এর নিচে এখানে সবগুলোর সমন্বয় করা হচ্ছে। দক্ষ ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবহার যখন হবে, সম্পদের দক্ষ ব্যবহার বলতে মানব সম্পদ এবং আরো যত রকমের সম্পদ আছে, টোটাল সম্পদে যদি আমরা দক্ষ ব্যবহার করে থাকি, তাহলে আমাদের অর্থনৈতিক কল্যাণ হবে, আদারওয়াইজ হবে না। এর পরে এর নিচে ই বিন্দুর এই রেখার ই বিন্দুর নিচে যে কোনো অবস্থান এই রেখার উপরে ই বিন্দু ছাড়া যে কোনো বিন্দুতে অদক্ষ উৎপাদন নির্দেশ করবে, আর এর নিচে অদক্ষ উৎপাদন নির্দেশ করবে, একমাত্র এই বিন্দুতে দক্ষ উৎপাদন নির্দেশ করবে, আর এর উপরে আমরা যেতে পারি না। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কয়টা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। মৌলিক অর্থনৈতিক সমস্যা কেন, কাকে বলে, কেন উদ্ভব হয়, কয় ধরনের সমস্যা, এই বিষয়টা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ক্লাসের শেষ দিকে চলে আসছে। আমি আজকে তোমাদের যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি। আমি টোটাল সারাংশ অল্প একটু সময়ে বলে দেব। যে আমরা পেলাম কি, যে অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় সাধনের কারণেই বা প্রয়োজনের থেকেই আমাদের অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়ে থাকে। এই অর্থনৈতিক সমস্যাটা, মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কিভাবে আসে, যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস থেকে অর্থনৈতিক সমস্যা আসে এবং এই সমস্যাটার উদ্ভব হয়ে থাকে অসীম অভাব এবং সীমাহীন সম্পদের কারণেই। তো এই মৌলিক অর্থের সমস্যাটা কয়টা দেখলাম আমরা? তিনটা। কি পরিমাণ উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য করতে হবে, আর সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কিনা। এই আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের লাইভে ক্লাস আজকে 3rd লেকচার নিলাম। পরবর্তী ক্লাসে আমি এই অর্থনৈতিক সমস্যা সমাধানের যে অর্থ ব্যবস্থাগুলো আছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থনীতি, এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো নিয়ে আমি আগামী ক্লাসে দুইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের যেহেতু একটা অংশ শেষ হলো, একটা কনসেপ্ট শেষ হলো গত 3টা লেকচারে, সামনের দিন আসবে একটু ভিন্ন কনসেপ্টের লেকচার। এই 3টে লেকচারের পরে আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের আমি একটা জুমে ক্লাস নিব। সেই ক্লাসটা আগামী মঙ্গলবার 11:30টার সময় নিব। আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব। আমি তোমাদের জুমে ক্লাস নিব, এটা তোমাদেরকে আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে মঙ্গলবার 11:30টায়। সেই সময়ে তোমাদের একাদশ মানবিকের ক্লাস নাই, কমার্সের ক্লাস আছে, লাইভে ক্লাস হবে, আর আমি তোমাদের ক্লাসটা নিব, জুমে ক্লাসটা নিব মঙ্গলবার 11:30টায়। আর আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের কোনো, যেহেতু তোমাদের ক্লাসরুমে আমরা ক্লাস পাচ্ছি না এখন, তোমাদের যে কোনো প্রবলেম তোমরা এই নাম্বারে করতে পারবে। আর আমরা জুমে একটা ক্লাস নিয়ে ওইখানে আমরা এই 3টে লেকচারের উপরে তোমাদের যে কি প্রবলেম, তোমাদের অনেক প্রশ্ন করতে ইচ্ছা করছে কিন্তু সেটা আমরা এখন পারছো না, তোমাদের যে প্রবলেমগুলো, এইটা নিয়ে আমি আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ 11:30টায় তোমাদের সাথে জুম ক্লাস আমি অ্যাটেন্ড করব। আমি তোমাদের লিংক দিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকবে, তোমাদের মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। খোদা হাফেজ।